সামারিন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় উইলিয়াম শেক্সপিয়রের লেখা বিখ্যাত একটা কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এটা এটা একটা পাস্টোরাল কমেডি বলা যায়। পাস্টোরাল কমেডি কেন? কারণ এটা হচ্ছে এর সেটিংটা হচ্ছে গ্রামীণ পরিবেশে এবং নেচার নিয়ে, নেচারের মধ্যে গ্রামীণ পরিবেশে এর সেটিংটা রয়েছে, তাই জন্য এটাকে পাস্টোরাল কমেডি বলা হয়। তো আমরা সবসময়ের মতোই চরিত্রগুলো সম্পর্কে আগে একটু জেনে নিব। আমি সবসময় বলে থাকি যে কোনো নোবেল কিংবা কোনো ড্রামা এগুলোর গল্প বুঝতে অবশ্যই চরিত্রগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকা উচিত। তো আমরা চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রথম চরিত্র যিনি ডিউক ফেডরিক, তিনি প্রেজেন্ট ডিউক। তিনি তার বড় ভাই ডিউক সিনিয়রকে বিতাড়িত করে নির্বাসনে পাঠিয়ে তিনি এখন বর্তমানে ডিউক হয়েছে। তো দ্বিতীয় চরিত্র হচ্ছে যে ডিউক সিনিয়র, যার কথা বললাম, যে ডিউক ফেডরিকের অর্থাৎ প্রেজেন্ট ডিউকের বড় ভাই ডিউক সিনিয়র, যিনি এখন ফরেস্ট অফ আর্ডেনে নির্বাসিত অবস্থায় রয়েছে। তারপরের চরিত্র রোজালিন্ড। রোজালিন্ড হচ্ছে যে আমাদের ডিউক সিনিয়রের মেয়ে, অর্থাৎ আগের যে ডিউক ছিলেন তার মেয়ে রোজালিন্ড। সে তাকে তার বাবার সঙ্গে নির্বাসনে পাঠানো হয়নি, বরং তাকে রাজপ্রাসাদেই রেখে দেওয়া হয়েছে। রোজালিন্ডের পরে আসছে সিলিয়া। সিলিয়া হচ্ছে প্রেজেন্ট ডিউক অর্থাৎ ডিউক ফেডরিকের মেয়ে এবং রোজালিন্ডের চাচাতো বোন। তো তারপরে চরিত্র টাস্টন। টাস্টন হচ্ছে একটা ভাঁড়, এক কথায় যাকে ভাঁড় বলে, ফুল। অর্থাৎ আমরা গোপাল ভাঁড়কে যেভাবে বুঝি, গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড় ছিলেন, তো এখানে টাস্টন হচ্ছে যে এই রাজের ভাঁড়। তারপরের চরিত্র আসছে চার্লস। চার্লস হচ্ছে যে একজন প্রফেশনাল রেসলার, যিনি অর্থাৎ প্রফেশনাল একজন মল্লযোদ্ধা অর্থাৎ কুস্তিগির। এবার আসছে স্যার রোল্যান্ড ডি বয়েস। তিনি হচ্ছে আমাদের এখানে যে হিরো অরল্যান্ডো, তার বাবা রোল্যান্ড ডি বয়েস। এবারে চরিত্র আসছে অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে এবং এই নাটকের নায়ক। আর তারপরের চরিত্র দুটো হচ্ছে অলিভার ডি বয়েস এবং জ্যাক ডি বয়েস। এরা দুজন অরল্যান্ডোর এরা দুজন ভাই। অরল্যান্ডোরা মোট 3 ভাই। তো তারপরের চরিত্র আসছে অ্যাডাম। অ্যাডাম হচ্ছে যে অরল্যান্ডোর একজন বিশ্বস্ত সার্ভেন্ট। হ্যাঁ, তারপরের চরিত্র কিছু মাইনর চরিত্র রয়েছে অবশ্য। আচ্ছা, এখানে গ্যানিমিড হচ্ছে যে এখানে ছদ্মবেশে রোজালিন্ড যে ছদ্মবেশটা নিয়েছিল ছদ্মবেশে তার নাম রাখে গ্যানিমিড। এবং অ্যালিয়ানা হচ্ছে যে সিলিয়া ছদ্মবেশ ধারণ করে তার নাম রাখে অ্যালেনা। আর তারপরের চরিত্র হচ্ছে ফোবি এখানে একটা রাখাল কন্যা, মানে রাখাল মেয়ে আর কি। আর সিলভিয়াস এটা রাখাল ছেলে এখানে। এবং অড্রে হচ্ছে গ্রামের একটা সহজ সরল মেয়ে। এবং এই ছিল আমাদের চরিত্রগুলো, মানে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো আমাদের গল্পটা বুঝতে কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা এখন সরাসরি গল্পটার সামারিতে চলে যাব। তো এখানে দেখা যাচ্ছে ডিউক ফেডরিক, যিনি কিনা প্রেজেন্ট ডিউক, তিনি তার বড় ভাই ডিউক সিনিয়রকে এই রাজ্য থেকে বিতাড়িত করেন এবং ফরেস্ট অফ আর্ডেনে সে এখন নির্বাসিত অবস্থায় থাকছে। তার কিছু অনুসারী আমোদবর্গ নিয়ে সে ফরেস্ট অফ আর্ডেনে থাকছে ডিউক সিনিয়র, এবং তার ছোট ভাই ডিউক ফেডরিক রাজ্য চালাচ্ছে এবং সে প্রেজেন্ট ডিউক হিসেবে নিজেকে ঘোষণা করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রোজালিন্ড এবং সিলিয়া দুজনের চাচাতো বোন। সিলিয়া ডিউক ফেডরিকের কন্যা এবং রোজালিন্ড সিনিয়র ডিউকের কন্যা। তারা দুজন চাচাতো বোন হলো, তারা দুজন ভীষণ ভালো বন্ধু। তারা একজন অপরজনকে ছাড়া থাকতে পারে না, এরকম বন্ধু তারা। তো দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যে হচ্ছে একটা মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে, যেটা কিনা করেছে ওই যে ডিউক হচ্ছে ফেডরিক। তো এখানে আবার কি হচ্ছে, এই মল্লযুদ্ধটা হচ্ছে দুটো অসম শক্তির সাথে, অর্থাৎ চার্লস যিনি কিনা প্রফেশনাল রেসলার, তার সাথে একটা তরুণ যুবকের হচ্ছে মল্লযুদ্ধর আয়োজন করা হয়েছে।
আহ, এই এই দেখে সর্বসাধারণের একটা মন্তব্য যে ওই তরুণ যুবক অবশ্যই এই প্রফেশনাল রেসলার চার্লসের কাছে হেরে যাবে। হ্যাঁ, তো এই খবরটা রোজালিন্ড এবং সিলিয়ার কানেও পৌঁছে গেল একটা সময়, এবং রোজালিন্ড এবং সিলিয়া সেখানে উপস্থিত হলো এবং সেই তরুণকে বোঝাতে চেষ্টা করলো যে তার উচিত হবে না এই হচ্ছে যে প্রফেশনাল যেই রেসলার চার্লসের সাথে লড়তে যাওয়া, কারণ সে নিশ্চিতভাবে হারবে। কিন্তু এই যেই যেই হচ্ছে রেসলিং এ আগ্রহী ছেলে, সে সে কিন্তু আমাদের এই গল্পের হিরো হিরো অরল্যান্ডো। তো এই অরল্যান্ডো রীতিমতো ভীষণভাবে নাছোড়বান্দা, সে কোনো কিছুতেই দমে আসার পাত্র নয়, সে রেসলিং করবে। তো অরল্যান্ডোর ঘটনা কি, সে তার এই জেদের পেছনে কারণ কি, তার জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছিল। কারণ তার বড় ভাই অলিভার তাকে তার পিতা মারা যাওয়ার পর থেকে তার উপরে বিভিন্নভাবে টর্চার করছে এবং তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে বিতাড়িত করতে চায়। তো এই মনের দুঃখে আসলে সে রেসলিং এ অংশগ্রহণ করতে চাচ্ছে। তো তারপর সে এক সময় এই খেলাটা শুরু হলো এবং রোজালিন্ড এবং সিলিয়া বেশ দুশ্চিন্তা নিয়েই দেখছিল, কারণ তারা জানে যে এই তরুণ হেরে যাবে চার্লসের কাছে। কিন্তু আলটিমেটলি কি হলো, একটা মিরাকলের মতো আলটিমেটলি সেই তরুণ অর্থাৎ অরল্যান্ডো এই রেসলিং এ জিতে গেল চার্লসকে হারিয়ে। তো এই দেখে আমাদের রোজালিন্ড কিন্তু তৎক্ষণাৎভাবে তার প্রেমে পড়ে গেল অরল্যান্ডো, এবং রোজালিন্ড তার নিজের গলার স্বর্ণের চেনটা খুলে হচ্ছে যে অরল্যান্ডোকে উপহার দিল এবং তার প্রশংসা করলো, এবং অরল্যান্ডো তার প্রেমে রোজালিন্ডের প্রেমে পড়ে গেল। এবার আমাদের ডিউক ফেডরিক তিনি হচ্ছে যে অরল্যান্ডোকে ডেকে পাঠালেন এবং তার প্রশংসা করলেন এবং তার পরিচয় জানতে চাইলে অরল্যান্ডো যখন তার পরিচয় রিভিল করলো, অর্থাৎ অরল্যান্ডো যখন বললো যে তার পিতার নাম হচ্ছে যে স্যার রোল্যান্ড ডি বয়েস, তখনই কিন্তু আমাদের ডিউক ফেডরিক ভীষণভাবে রেগে গেলেন অরল্যান্ডোর উপর। কারণ এই যে তার বাবা স্যার রোল্যান্ড ডি বয়েস কিন্তু যেই এক্সাইল যেই ডিউক অর্থাৎ ডিউক সিনিয়র, তার ভীষণ ভালো বন্ধু ছিলেন। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে হচ্ছে শত্রুর বন্ধু কিন্তু শত্রু হয়। তো সেই প্রেক্ষিতেই আমাদের ডিউক ফেডরিক এই অরল্যান্ডোকে আর সহ্য করতে পারলেন না এবং তাকে তাড়িয়ে দেওয়া হলো। এবার রোজালিন্ড যখন এই জয়ের পরে সে অলরেডি হচ্ছে অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে এবং সে ডিউক ফেডরিকের কাছে অরল্যান্ডোর ভীষণভাবে প্রশংসা করতে লাগলো, এবং এই প্রশংসা শুনে ডিউক ফেডরিক কিন্তু রোজালিন্ডের উপরে ভীষণভাবে রেগে গেল এবং রোজালিন্ডকে নির্বাসনে পাঠিয়ে দিল এবং রোজালিন্ডকে আর রাজ্যে রাখবে না সেটা বললো। তো এখন রোজালিন্ডের কিছু করার নেই, সে রাজ্য থেকে চলে আসবার সময় সিলিয়া কিন্তু তাকে ছাড়তে চাইলো না, কারণ সিলিয়া রোজালিন্ডকে ছাড়া থাকতে পারবে না, তাদের এতই ভালো বন্ধুত্ব। তো সিলিয়া রোজালিন্ডের সঙ্গে চলে যেতে চাইলো এবং তারা ছদ্মবেশ ধারণ করলো। রোজালিন্ড হচ্ছে যে একটা গ্রামের একটা ছেলে সাজলো এবং নাম নিল, ছদ্মবেশে নাম নিল হচ্ছে গ্যানিমিড, এবং সিলিয়া গ্রামের একটা মেয়ে সাজলো, ছদ্মবেশে নাম নিল হচ্ছে অ্যালিয়ানা। তারা দুজন ভাই বোন হিসেবে রওনা শুরু করলো। তারাও কিন্তু ফরেস্ট অফ আর্ডেনের দিকেই রওনা করলো। এই রোজালিন্ড তার পিতাকে খোঁজার উদ্দেশ্যে গেল। তো তারপর এদিকে অরল্যান্ডো যখন রেসলিং জিতে বাড়ি ফিরল, তখন তার বিশ্বস্ত যেই চাকর অ্যাডাম, যার কিনা বয়স 80 বছর অথবা 80 বছরের উপরে, সে অরল্যান্ডোকে খবর দিল যে তার বাড়িতে থাকবার কোনো প্রয়োজন নেই, কারণ তার বড় ভাই অলিভার অলরেডি তাকে মেরে ফেলবার জন্য একটা পরিকল্পনা, একটা চক্রান্ত করেছে। তো এদিকে এই শুনে অরল্যান্ডো বাড়ি ত্যাগ করলো এবং সে চলে গেল বাড়ি ছেড়ে, এবং তার সাথে তার বিশ্বস্ত চাকর হচ্ছে অ্যাডাম তারও সাথে তার যাত্রাপথের সঙ্গী হলো, কারণ অ্যাডাম খুবই তার মনিবের প্রতি বিশ্বস্ত। তারপরে কি হলো, তারা এই ঘটনাক্রমে
এই অরল্যান্ডো এবং অ্যাডাম এরাও কিন্তু সেই ফরেস্ট অফ আর্ডেনের দিকেই গেল। এদিকে রোজালিন, সিলিয়া এবং তাদের সাথে টাসিস্টন গিয়েছিল। টাসিস্টন আবার হচ্ছে রোজালিন সিলিয়ার বিশ্বস্ত চাকর। তো টাসিস্টন, রোজালিন, সিলিয়া গেল। তো এদিকে রোজালিন এবং সিলিয়া ওরাও তো হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে বেড়াচ্ছে। এবং এদিকে হলো কি, অরল্যান্ডো এবং অ্যাডাম যখন হাঁটতে থাকলো, অনেক দূর জঙ্গলে পৌঁছানোর পর অনেক দূর তারা হাঁটতে হাঁটতে, এদিকে অ্যাডাম কিন্তু যথেষ্ট বয়স্ক একজন মানুষ, সে খুব দুর্বল হয়ে পড়লো এবং তার হাঁটার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে একটা গাছের নিচে বসে পড়লো, ফরেস্ট অফ আর্ডেনের একটা গাছের নিচে অ্যাডাম বসে পড়লো। এবং অরল্যান্ডো তার জন্য হন্যে হয়ে খাবার খুঁজতে গেল। তো খাবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে অরল্যান্ডো দেখলো ডিউক সিনিয়র তার আমৃতবর্গ এবং হচ্ছে তার লোকজন নিয়ে তারা খাবার খাচ্ছে, বিভিন্ন গাছের ফলমূল এবং মাংস দিয়ে তারা খাওয়া দাওয়া করছে। তো সেখানে অরল্যান্ডো পৌঁছে গেল এবং তাদেরকে হুঁশিয়ারি দিল যে কেউ এখানকার কোনো খাবার টাচ করবে না। একটা একটা তরবারি দেখিয়ে তাদের বললো টাচ করবে না, এই সবগুলো খাবার আমি নিয়ে যাবো। তো ডিউক সিনিয়র বুঝতে পারলেন কোনো একটা বিপদ হয়তো এই তরুণের সাথে ঘটেছে, বা না হলে খাবার নিয়ে তো কেউ এভাবে করে না। তো সে তাকে ভালোভাবে জিজ্ঞেস করলো অরল্যান্ডোকে যে কি হয়েছে, তুমি এমন করছো কেন। তখন অরল্যান্ডো অ্যাডামের সম্পর্কে বলল যে তাকে বাঁচাতে হলে খাবার প্রয়োজন। তো তারপরে ডিউক সিনিয়র তাকে বললো তোমার যা যা ইচ্ছা এখান থেকে তুমি তোমার অ্যাডামের জন্য নিয়ে যাও, তারপরে তুমি তাকে খাবার খাইয়ে এসে আমাদের সঙ্গে তুমি 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 আমাদের সঙ্গে খেও। তো এই ডিউকের ব্যবহারে আমাদের অরল্যান্ডো কিন্তু ভীষণ মুগ্ধ হলো এবং পরবর্তীতে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো ডিউক সিনিয়র এবং অরল্যান্ডোর মধ্যে। তো এদিকে রোজালিন এবং সিলিয়া কিন্তু একটা মেষপালকের হচ্ছে যে রাখালের সাথে তাদের দেখা হলো এবং তারা সে তার মনিবের কাছে তাদেরকে নিয়ে গেল এবং তারা হচ্ছে যে একটা রোজালিন এবং সিলিয়া একটা ঘর ভাড়া নিল, কুড়ে ঘর। তাদের কাছ থেকে একটা কুড়ে ঘর ভাড়া নিল এবং হচ্ছে তারা সেখানে থাকতে শুরু করলো। তো একদিন ফরেস্ট অফ আর্ডেনের মধ্যে সিলিয়া যখন তার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল, রোজালিন যখন তার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল, তখন রোজালিন এবং সিলিয়া তখন অরল্যান্ডোর সাথে হঠাৎ করে তখন না আগেই দেখা হয়নি, তখন যখন তার বাবাকে খুঁজছিল তখন বিভিন্ন গাছে রোজালিন দেখতে পেল যে তার নাম, রোজালিনের নাম আঁকিবুকি করে লেখা, মানে বিভিন্ন গাছের বাকলের সাথে তার নাম লেখা আছে খোদাই করার মতো। তো এখন রোজালিন ভীষণ অবাক হলো। তারপর কিছু দূর হাঁটতে হাঁটতে রোজালিন এবং সিলিয়া দেখা হয়ে গেল অরল্যান্ডোর সঙ্গে। তো রোজালিন তো তাকে অরল্যান্ডোকে চিনে ফেললো এবং অরল্যান্ডোর গলায় তখনও রোজালিনের দেওয়া সেই স্বর্ণের চেইনটা ছিল। তো রোজালিন বুঝতে পারলো যে এই গাছের লেখাগুলো আসলে অরল্যান্ডোরই লেখা। তো রোজালিন চিনে ফেললেও অরল্যান্ডো কিন্তু রোজালিনকে চিনতে পারেনি, কারণ সে ছদ্মবেশে ছিল এবং তার নাম ছিল গ্যানিমিড। সে একজন ছেলের ছদ্মবেশে ছিল। তো অরল্যান্ডো চিনতে পারেনি, কিন্তু রোজালিন ঠিকই চিনে গেছে। তো অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো যে এই গাছের এই নামগুলো আসলে কে লিখেছে। তো তখন অরল্যান্ডো তাকে রোজালিন সম্পর্কে সবকিছু বললো, যে সে রোজালিনকে ভীষণভাবে ভালোবাসে। তারপরে সেই দুঃখে সে রোজালিনকে দেখতে পাচ্ছে না, তার এখন ভীষণ দুঃখ, এখন সে ভীষণ মন মরা থাকে। তো এই গ্যানিমিড হচ্ছে, অর্থাৎ গ্যানিমিড বলতে ছদ্মবেশে রোজালিনকে বোঝাচ্ছে। তো গ্যানিমিড অরল্যান্ডোকে বললো যে তুমি খুব বেশি তোমার দুঃখ পাওয়ার দরকার নেই, তুমি বরং আমার এই কুড়ে ঘরে এসো এবং আমি তোমাকে প্রতিদিন কাউন্সিলিং করবো, মানে তোমাকে মানসিকভাবে সাপোর্ট দেবো কিভাবে তুমি রোজালিনকে পেতে পারো, অথবা কিভাবে তুমি তার দুঃখকে ভুলে থাকতে পারো, এসব ধরনের। তো মানসিকভাবে এক কথায় সাপোর্ট দেবে। তো প্রতিদিন তাকে তার কুড়ে ঘরে যেতে বলবে গ্যানিমিড। এবার রীতিমতো অরল্যান্ডো তার কাছে প্রতিদিন যাওয়া শুরু করলো, তার কাছে প্রতিদিন যে কিছু উপদেশ দিত, রোজালিন সম্পর্কে কথাবার্তা হতো। তো এরই মাঝে একদিন যখন অরল্যান্ডো যাচ্ছিল হচ্ছে যে ইয়াতে, এর আগে রোজালিন কিন্তু তার বাবাকে খুঁজে পেয়েছে
তার আগে রোজালিন তার বাবাকে খুঁজে পেয়েছে এবং তার পরিচয় রিভিল করেনি তার বাবার কাছে, তবে সে জানে তার বাবা কোথায় থাকছে বাকি। তো এর মাঝে একদিন অরল্যান্ডো যখন রোজালিন অর্থাৎ গ্যানিমিডের ঘরে যাচ্ছিল কাউন্সিলিং, মানে তার মানসিক সাপোর্ট পাওয়ার জন্য প্রতিদিনের মতো, যাবার পথে জঙ্গলের মধ্যে দেখলো একটা সাপ, বড় বিশাল বড় সাপ একটা মানুষকে পেঁচিয়ে আছে। তখন সেই সাপটাকে সে তাড়িয়ে দিল এবং তার সাথে সাথে একটা সিংহ আসলো এবং সরি বাঘ আসলো এবং বাঘ না সিংহ আমার সঠিক মনে, যাই হোক সিংহই বললাম, সেই সিংহটার সাথে ওই অরল্যান্ডো যুদ্ধ করলো এবং সেই লোকটাকে বাঁচালো। এরই মধ্যে যুদ্ধের সময় মানে ধস্তাধস্তির এক পর্যায়ে অরল্যান্ডোর হাতে বেশ খানিকটা আঁচড় লেগে গেল এবং ভীষণভাবে রক্তপাত হচ্ছিল। তো অরল্যান্ডো অসুস্থ হয়ে পড়লো এবং তখন অরল্যান্ডো দেখলো যে লোকটাকে সেই সিংহের হাত থেকে এবং সাপের হাত থেকে বাঁচিয়েছে সেই লোকটা আর কেউ নয়, সে তারই বড় ভাই অলিভার। তো এ পর্যায়ে অলিভার কিন্তু ভীষণভাবে অনুতপ্ত হলো যে সে এত কিছু অন্যায় অরল্যান্ডোর উপর করার পরেও তার এই ভাই তাকে কিন্তু বিপদের হাত থেকে অর্থাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করলো, তার জন্যই তার জীবন বেঁচে গেল। তো খুবই অনুতপ্ত হলো এবং সে দ্রুত অরল্যান্ডোর যে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার জন্য একটা সেফ জায়গায় নিয়ে গেল অরল্যান্ডোকে, এবং অরল্যান্ডো বেশ অসুস্থ। এবার অরল্যান্ডো অলিভারকে বলল যে তার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে, তার দুজন শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের কাছে তার অসুস্থতার খবরটা একটু পৌঁছে দেওয়ার জন্য, যে সে আসতে পারছে না। তো রীতিমতো অলিভার গেল রোজালিন এবং সিলিয়ার কাছে, অর্থাৎ এলিয়ানা এবং গ্যানিমেডের কাছে গেল। যাওয়ার পরে অরল্যান্ডোর অবস্থা সম্পর্কে বললো। এখন সিলিয়া এবং এলিয়ানা অরল্যান্ডোর কাছে আসলো। গ্যানিমিড এবং এলিয়ানা অরল্যান্ডোর কাছে আসলো এবং তারা হচ্ছে যে রোজালিন ভীষণই দুঃখিত, কষ্ট পেল অরল্যান্ডোর এই অবস্থা দেখে, এবং তখন অলিভার কিন্তু খুব অনুতপ্ত হলো এবং তার সেই সকল দোষ ত্রুটি সে স্বীকার করলো এবং ক্ষমা চাইলো অরল্যান্ডোর কাছে। তারপর এবং অরল্যান্ডোর সব সম্পত্তি ফিরিয়ে দিতে চাইলো। তো তখন অরল্যান্ডো রীতিমতো ক্ষমা করে দিল এবং এই যে সে অনুতপ্ত হলো এটা দেখে সিলিয়া আবার সেই অলিভারের প্রেমে পড়ে গেল। একটা পর্যায়ে অলিভারও সিলিয়ার প্রেমে পড়লো, তারা দুজনকে পছন্দ করতে শুরু করলো। তো এবার আসি আমাদের কিছু চরিত্র আছে যেগুলো হচ্ছে ফবি হচ্ছে যে এখানে একটা রাখাল মেয়ে, সে গ্যানিমেডের প্রেমে পড়ে গেছে। সে কিন্তু মেয়ে হয়ে একটা মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু সে জানেও না গ্যানিমিড একটা মেয়ে। গ্যানিমিড ছেলের যেহেতু ছদ্মবেশ নিয়েছে, ফবি জানে না গ্যানিমিড একটা মেয়ে। সে হচ্ছে গ্যানিমিডকে ভীষণই ভাবে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়, তাকে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে চায় না। গ্যানিমিড তাকে বারবার করে বোঝাতে চেয়েছে নানানভাবে, কিন্তু সে আসলে অন্য কাউকে বিয়ে করবে না, সে গ্যানিমিডকেই বিয়ে করতে চায়। তো গ্যানিমিড তো জানে এটা কখনো সম্ভব নয়, কারণ সে তো রোজালিনটা আসলে। তো এদিকে সিলভিয়াস নামক যেই রাখাল ছেলে, সে কিন্তু এই ফবিকে পছন্দ করে, কিন্তু ফবি আবার গ্যানিমিডকে পছন্দ করে। ফবি সিলভিয়াসকে পছন্দ করে না ফবি, কিন্তু সিলভিয়াস ফবিকে বিয়ে করতে চায়। এদিকে দেখা যাচ্ছে টাস্টন, সেই ভার টাস্টন এবং অড্রে একটা ওখানকার একটা লোকাল গ্রামের মেয়ে, এই দুইজন আবার বিয়ে করে, সরি এই দুইজন আবার দুজনকে পছন্দ করে। তো এবার এই ফবি, এবার গ্যানিমিড তো মহাবিপদে, ফবি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে চায় না, ফবি তাকে ভীষণভাবে চাই। তো গ্যানিমিড কোনোভাবে তাকে বোঝাতে পারছে না। তো এখন এ পর্যায়ে গ্যানিমিড এখন অরল্যান্ডোর সাথে কথা বলে, যে অরল্যান্ডোকে গ্যানিমিড সান্ত্বনা দেয় যে তুমি দুঃখ করো না, আর এত এত কষ্টে থেকো না, তুমি রোজালিনকে পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি তুমি রোজালিনকে পাবে, আমি তোমাকে রোজালিনকে পাইয়ে দেবো। তো এই সান্ত্বনা নিয়ে অরল্যান্ডো রয়েছে। এবং এদিকে গ্যানিমেড হচ্ছে তার বাবা ডিউক সিনিয়রকে কথা দিয়েছে, সে তার মেয়েকে ফিরিয়ে দেবে। ডিউক সিনিয়রও তা বিশ্বাস করেছে। তারপর এদিকে গ্যানিমিড আবার ফবিকে বলেছে যে যদি হচ্ছে যে তুমি কোনোভাবে আমাকে বিয়ে করতে সক্ষম না হও, তাহলে
হচ্ছে তোমার অবশ্যই সিলভিয়াসকে বিয়ে করতে হবে, এটা বলেছে। তো তারপর সে এবং রোজালিন্ড এবং সিলিয়া তাদের ঘরে ঢুকে গেল এবং তাদের সকল ছদ্মবেশ ছেড়ে ফেলে তারা নিজস্ব চরিত্রে নিজস্ব রূপে ফিরে আসলো, অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া তাদের নিজস্ব রোজালিন্ড এবং সিলিয়া সেজে চলে আসলো, মানে তাদের নিজস্ব রূপে আর কি। তো বাইরে বেরিয়ে সবাই বাইরে বের হবার পরে সবাই তো দেখে অবাক, এদিকে ডিউক সিনিয়র তার কন্যা রোজালিনকে ফিরে পেল, এদিকে অরল্যান্ডো তার প্রেমিকা রোজালিনকে ফিরে পেল, এদিকে ফবি ফবি কিন্তু তার ভুল বুঝতে পারলো যে সে আসলে এতদিন একটা ছদ্মবেশে সে মেয়েকে মেয়েকে ভালোবেসেছে, আসলে গ্যানিমিড একটা মেয়ে এবং সে রোজালিন আসলে। তো ফবি ভুল বুঝতে পেরে সে সিলভিয়াসকে বিয়ে করতে রাজি হলো। এবার এদিকে ডিউক ফেডরিক, প্রেজেন্ট ডিউক যে কিনা, সে তার সমস্ত ভুল বুঝতে পেরে হচ্ছে কম্পেনসেশনের জন্য সে কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে চলে এসেছে ইতিমধ্যে, এবং সে সকল ভুল স্বীকার করেছে এবং সে ডিউক সিনিয়রকে তার রাজ্য ফিরিয়ে দিতে চেয়েছে, এবং সে ফাইনালি সিদ্ধান্ত নিল যে সে এই ফরেস্ট অফ আর্ডেনেই হচ্ছে সন্ন্যাসী ব্রত পালন করবে, সে আর রাজ্যে ফিরে যাবে না, তার পাপের প্রায়শ্চিত্ত করবে। তো এভাবে তারপর মহা ধুমধামে এই চারটা জুটির বিয়ে হলো। চারটা জুটি আসলে কে? প্রথমে হচ্ছে যে আমাদের রোজালিন্ড অরল্যান্ডো, দ্বিতীয় হচ্ছে সিলিয়া এবং অলিভার, তৃতীয় হচ্ছে যে ফবি এবং সিলভিয়াস, এবং চতুর্থ হচ্ছে যে টাস্টন এবং অড্রে। এই চারটা জুটির ধুমধাম করে মহাসমারোহে বিয়ে হলো, এবং এরই মধ্য দিয়েই আসলে এই কমেডিটা শেষ হলো। তো আশা করছি সকলে সুন্দর মতো বুঝতে পেরেছে, আর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।